হ্যালো এভরিওয়ান। আজ তোমাদের জন্য স্পেশালি এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য যে ওয়ান শট এমসিকিউ ক্লাস দিতে চেয়েছিলাম গতি অধ্যায়ের উপর, তো আজকে সেই ক্লাসটা নিয়ে আসছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন কলেজের কোশ্চেন অ্যানালাইসিস করে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য আমি বাছাই করেছি। তো আজকে সেগুলো সলভ করে দেবো। আশা করছি আমার পূর্বের দুইটা ক্লাস যদি তোমরা দেখে থাকো তো আজকের ক্লাসটা তুলনামূলক সহজ মনে হবে, আর এমসিকিউ গুলো খুব সহজে বুঝতে পারবে এবং তোমরা নিজেরাই সলভ করতে পারবে। এর পাশাপাশি কিছু টিপসও থাকবে, তো ফলো করবে এবং শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য ধরে দেখবে। আশা করছি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো চলো শুরু করছি। প্রথমে যে এমসিকিউটি রয়েছে, দেখো 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা s equal to b স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2a। কিন্তু এই ক্ষেত্রে দেখো বলছে স্থির অবস্থান থেকে, তার মানে আমার আদি বেগ হবে শূন্য। তো এটাকে আমি যাই করি না কেন এখানে শূন্য আসবে, তো উপরে শুধুমাত্র v স্কয়ার থাকতেছে, নিচে 2a, তাহলে s equal to v স্কয়ার বাই 2a যেটা আছে ওটাই সঠিক উত্তর। তাহলে आंसर হবে ঘ নাম্বার, s equal to v স্কয়ার বাই। পরের এমসিকিউটি দেখো, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের দূরত্ব আর সরণ কিভাবে বুঝবো? দেখো আগে আমরা চিত্রের মাধ্যমে প্রশ্নটা সহজ করে নেই। এগুলো বোঝানোর সময় সময় লাগতে পারে, মনে হতে পারে তাহলে কি সলভ করবো, সময় বেশি লাগবে, এরকমটা নয়। তোমরা যখন নিজেরা সলভ করবে এগুলো খুব শর্টকাট টেকনিকে বা খুব কম সময়ে সলভ করতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে বলছে যে আগে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণটা ঠিক করে নিই। এটা যদি পশ্চিম হয় ওয়েস্ট ধরলাম, এটা হবে ইস্ট, আর এটা হবে নর্থ, এটা হবে সাউথ। তাহলে বলছে প্রশ্নে একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গেছে। তাহলে এই জায়গাটা থেকে আমি 6 মিটার সোজা উত্তর দিকে যাবে, সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করছে। অর্থাৎ এখান থেকে যদি আমি 6 মিটার ধরি তাহলে এখান থেকে 8 মিটার গেছে পূর্ব দিকে, আর এটা হলো 6 মিটার। তারপরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য বলছে। ওকে, এই পর্যন্ত। তাহলে আমরা জানি আমরা দূরত্ব বের করতে গেলে এইখান থেকে শুরু করে এইখানে, আবার এখান থেকে শুরু করে এইখানে আমরা একটা বিন্দু ধরে নিই, এবি ধরে নিই। তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব এই দুটো যোগ করলে আমরা মোট দূরত্ব পেয়ে যাবো। কিন্তু আমাদের সরণ বের করতে হলে অবশ্যই আমাদের একটা সরল রেখা টানতে হবে। অর্থাৎ সে যেখান থেকে যাত্রা শুরু করছিল এই আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত যে সরল রেখাটা সেটাই হলো সরণ। তো এই দুইটা যোগ করলে পরে এই যে দূরত্বটা হলো বা এইটুকু বের করলে আমরা সরণ বের করতে পারবো। তাহলে এটাও একটা দেখো অতিভুজের মতো হলো, তাহলে আমরা অতিভুজ কিভাবে বের করি ওই নিয়মে আমরা বের করব। তাহলে ও এ বি, তাহলে আমরা জানি ও বি সমান সমান, এটা যদি অতিভুজ হয় তাহলে রুট ওভারের মধ্যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে ও এ স্কয়ার প্লাস আমার এ বি স্কয়ার হবে। এখন এখানে ও এর মান কত দেওয়া আছে 6, স্কয়ার প্লাস এ এর মান দেওয়া আছে 8 স্কয়ার। এটাকে করলে পরে আমার রুট ওভারের মধ্যে আসতেছে 34 প্লাস 64, যোগ করলে হয় 100। তাহলে রুট ওভার 100 কে করলে পরে आंसर আসবে শুধুমাত্র 10। তাহলে আমার সরণ হবে 10, আর আমার এটা যোগ করলে আসতেছে 814। তাহলে আমার 14 থেকে 10 বাদ দিলে আসতেছে 4, आंसर হবে 4 মিটার। তার পরবর্তী প্রশ্নটি দেখো, একটা চিত্র দেওয়া আছে, বলছে উপরের চিত্রে এক নম্বর অপশনে রয়েছে যে পি পথে এ থেকে পি এর দূরত্ব 70 মিটার। এখানে এ আর বি এর মধ্যে একটা সরলরেখা দেওয়া আছে এবং 50 মিটারের সরণ দেওয়া আছে, এবং আঁকা বাঁকা পথ পি দেওয়া আছে, উপরে একটা আর নিচে একটা দেওয়া আছে কিউ। তাহলে পি পথে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার, ঠিক আছে आंसर, এটাও সঠিক। কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার, কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার, এটাও ঠিক আছে। তারপরে বলছে উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য 0। উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য, দেখো এখানে এ থেকে বি এর সরণ কিন্তু দেওয়া আছে আমার
সরলরেখায় 50 মিটার দেওয়া আছে। তো এ থেকে বি এর সরল এটাই যদি আমি এটা থেকে বাদ দেই 50 থেকে 50 বাদ দিলে কি থাকে? শূন্য থাকে। তার মানে তিনটা অপশনে কি সঠিক? উত্তর হবে 1 2 3। পরের প্রশ্নটি দেখো, সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 মিটার পার সেকেন্ড হয়। এরপরে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? অর্থাৎ এখানে 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ আদি বেগ 4 এবং শেষ বেগ 8। এখানে বলছে 4 সেকেন্ড পরে বস্তুটির শেষ বেগ কত হবে? অর্থাৎ এখানে আমাকে প্রথমে ত্বরণ নির্ণয় করতে হবে, তারপর আমি সেখান থেকে শেষ বেগ পেয়ে যাব। তাহলে আমার ত্বরণের সূত্র আমি কি জানি? শেষ বেগ এখানে 8 দেওয়া আছে, শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিয়ে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো কি আসে, 8 থেকে 4 গেলে 4 ভাগ 2, এখানে আমার ত্বরণ আসছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে বলছে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তাহলে আমরা জানি শেষ বেগ সমান সমান u প্লাস, এই শেষ বেগের সূত্র থেকে আমরা মান বসাই দিয়ে দেখি কি পাওয়া যায়। আমার আদি বেগ দেওয়া আছে 4 প্লাস আমার ত্বরণ দেওয়া আছে 2 ইনটু আমি সময় পেয়েছি যে 4 সেকেন্ড পর কত হয়। তাহলে 4 দুগুণে 8 4 12 মিটার পার সেকেন্ড, এটাই হবে आंसर। হ্যাঁ ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, পরের চিত্রটি দেখো, এখানে সরণ বনাম সময়ের একটি লেখচিত্র দেওয়া আছে এবং বলছে যে এই বিন্দুতে বেগ কত। এখানে আমাকে এই বিন্দুতে বেগ নির্ণয় করতে হলে আমরা জানি সরণ বনাম সময় লেখচিত্রে আমাকে প্রথমে ঢাল নির্ণয় করতে হবে। বেগ সমান লেখের ঢালটা নির্ণয় করলে আমি পেয়ে যাব যে এখানে এই বিন্দুতে বেগ কত ছিল। তাহলে আমি আপনি কিছু না ভাবে এখানে দেখো আর এ বি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আর এ বি একটা সমকোণী ত্রিভুজের মতো দেখা যাইতেছে। তো এখানে আমার লম্ব আছে, ভূমিও আছে। তো আমি যদি লেখার ঢাল নির্ণয় করি তাহলে আমার এ বি বাই বি আর হবে, আর বাকি যে অপশনগুলো আছে এগুলো হবে না। তাহলে ক নাম্বার অপশনে দেওয়া আছে এ বি বাই বি আর, এটাই आंसर হবে। পরের প্রশ্নটি দেখো, আরেকটা চিত্র দেওয়া আছে। এখানে দেখো এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হয়ে সি তে পৌঁছে। তাহলে আমার যাত্রা পথটা হবে বা গতিপথটা হবে এ বি সি। তাহলে আমি এ বি সি তে যদি যাই, আমার এ থেকে সি পর্যন্ত এটা হবে টোটাল যাত্রা পথ। এবং যদি সরণ নির্ণয় করি তাহলে আমি এ থেকে সি তে সোজা কিভাবে যেতে পারবো, বা এ থেকে সি এর সরল রেখাটা কোনটা হবে, এটা হলো এসি। দেখো এসি এর মান কিন্তু দেওয়া নাই, তাহলে এসি এর মান কিভাবে পাবো? এখানে সমকোণী ত্রিভুজ হিসেবে যদি আমি ধরি তাহলে আমার ভূমির মান দেওয়া আছে এবং অতিভুজের মান দেওয়া আছে। আমি যদি লম্ব বের করতে চাই তাহলে দেখো কিভাবে বের করব। এসি সমান আমি অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ারটা বাদ দিব। তাহলে অতিভুজ আছে আমার বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এখানে এসি সমান অবশ্যই রুট ওভার তো হবে। তাহলে আমার বিসি এর মান কত দেওয়া আছে? 5 and 4, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে 25 থেকে 4 4 16 গেলে পরে থাকে 9, এটাকে বর্গমূল করলে আসে 3। তাহলে आंसर হবে 3 মিটার। হ্যাঁ, এক নাম্বারটা ঠিক আছে। তাহলে সরণ কত হবে? 3 মিটার। দুই নম্বরে দেওয়া আছে দ্রুতি 1.8 মিটার পার সেকেন্ড। আমরা দ্রুতি বলতে জানি যে সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তনের হার। এক কথায় বেগের যে মানটা বের হয় সেটাই আমরা দ্রুতি হিসেবে জানি। তাহলে আমরা দ্রুতি কিভাবে বের করবো, যেটা বললাম যে সময়ের সাপেক্ষে আমার অবস্থান পরিবর্তনের হার, আমরা দ্রুতিকেও ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে টোটাল যে দূরত্বটা হবে, অর্থাৎ আমার 5 4 এবং কত দেওয়া আছে 5 আর 4 হবে। হ্যাঁ, এ থেকে সি তে গেছে যেহেতু যোগ করলে পরে 5 4 9 হয় এবং আমার সময়টা হলো 5 সেকেন্ড। তাহলে 5 দিয়ে ভাগ হবে, ভাগ করে ক্যালকুলেটরে বসাও, দেখো কি আসে। ক্যালকুলেটরে বসাও 9 ভাগ 5। হ্যাঁ ঠিক আছে, 1.80 বের হবে। তাহলে আমার দুই নাম্বারটাও ঠিক আছে, 1.80 আসবে। 3 নম্বর অপশনটি দেখো, বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এখান থেকে বেগ নির্ণয় করতে হবে। আমরা জানি বেগ সমান সরণ বাই সময়। এক কথায় বেগ সমান সরণ বাই সময়। তাহলে আমি এখানে সরণ পাইছি এসি, আমার এসি তে দেওয়া আছে 3 মিটার। তাহলে আমি 3 বাই সময় আছে আমার 5 সেকেন্ড। তাহলে আমি 3 দিয়ে 5 দিয়ে ভাগ করি, সরাসরি ক্যালকুলেটরে বসাও, দেখো কি আসে। 3 ভাগ 5 0.6
0.6 মিটার/সেকেন্ড, অর্থাৎ 3 নম্বর অপশনটা ভুল দেওয়া আছে এখানে। তাহলে সঠিক উত্তর হবে 1, 2। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে আরেকটা চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই, খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর বুঝতে হবে। প্রশ্ন বলছে গাড়িটির চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? গাড়িটির চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এখানে দেখো 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ বিসি অংশে কিন্তু সমবেগে চলছে, তাই না? তাহলে এটার আগে যে অংশটা আছে এ থেকে বি, এখানে বি বিন্দুতে বেগ ছিল 20 মিটার/সেকেন্ড। এখানে বি বিন্দুতে বেগ ছিল 20 মিটার/সেকেন্ড। তাহলে বি থেকে সি যেহেতু সমবেগে গেছে, তাহলে আমার এটার বেগ 20 ধরে করব, এবং চতুর্থ সেকেন্ডে যেহেতু বলছে, তাহলে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাকে বের করতে হবে। তার মানে আমার সময় হবে 1 সেকেন্ড। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে আমরা দূরত্ব সমান জানি যে ভিডি। এখানে আমার ভি আছে 20 আর সময় আছে 1 সেকেন্ড, তাহলে 20 মিটার। দেখি आंसर কি আছে। হ্যাঁ, आंसर ঠিক আছে, 20 মিটার। পরবর্তী প্রশ্ন বলছে গাড়িটির 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যকার গড় বেগ হলো প্রথম 3 সেকেন্ড অসমবেগে চলে। প্রথম 3 সেকেন্ড কি অসমবেগে চলে? হ্যাঁ, এটা ঠিক আছে। 1 সেকেন্ড ও 3 সেকেন্ড এর মধ্যকার গড় বেগ এত। 3 নম্বরে বলছে গাড়িটি সবসময় অসমবেগে চলছে। গাড়িটি সবসময় অসমবেগে চলছে। না, এটা ভুল দেওয়া আছে, কারণ আমাদের বিসি অংশে কি আছে দেখো, সমবেগে চলছে। আমরা চিত্র থেকে বুঝতে পারতেছি যে বিসি অংশে সমবেগে চলছে, সুতরাং 3 নম্বর অপশনটা ভুল দেওয়া আছে। এবার আমাকে দেখতে হবে যে 2 নম্বর অপশনটা ঠিক আছে নাকি ভুল আছে। তাহলে 2 নম্বর আমি কিভাবে বের করব দেখো। তাহলে আদি বেগ 10 প্লাস 20 হবে ভাগ 2 ইনটু টি। আমার টি এর মানটা বসাই দেই, এখানে টি ও 1 সেকেন্ডই হবে, যেহেতু 2 থেকে 3, তাহলে 3 থেকে বাদ দিলে 2 বাদ দিলে পরে 1 সেকেন্ডই থাকে। এখানে 10 20 যোগ করলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 ইনটু 1, অর্থাৎ 15 মিটার। এবার এই দুইটাকে আমার যোগ করতে হবে। এই দুইটাকে যোগ করলে পরে 22.5 আসে। দুইটাকে যোগ করলে কি আসে? 22.5 আসে। এবার আমাকে গড় বেগ বের করতে হবে। আমরা জানি গড় বেগ সমান মোট সরণকে সময় দিয়ে ভাগ, অর্থাৎ 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত বের করতে বলছে। তার মানে আমাকে 3 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বাদ দিলে আসে 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড দিয়ে আমাকে মোট সরণটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এই 22.5 কে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে অবশ্যই 11.5 আসে, যেটা 7.5 এর সঙ্গে মিলে না। তাই আমার এই অপশনটা ভুল দেওয়া আছে। তাহলে 2 আর 3 নম্বর অপশন যদি ভুল হয়, তাহলে সঠিক উত্তর শুধুমাত্র 1 নম্বর। এখানে आंसर একটাই হবে। পরবর্তী প্রশ্নটি দেখো, ছেলেটির স্মরণ কত? এখানে একটা উপরে প্রশ্নের ডাক দেওয়া আছে। দেখো, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠ পরিধি বরাবর পরিধির 3/4 অংশ গমন করে। প্রশ্ন বলছে ছেলেটির স্মরণ কত? আচ্ছা, আমরা প্রশ্নটা একটু সহজভাবে ভেঙে দেখি। তাহলে এখানে আমি একটা বৃত্ত আঁকালাম। এই মাঠটার, অর্থাৎ পরিধি বরাবর এইভাবে ছেলেটা গমন করছে কতটুকু? 3/4 অংশ। তাহলে এটাকে আমি 4 ভাগে ভাগ করি দেখি। 4 ভাগে ভাগ করলে আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে ডি। তাহলে 3/4 অংশ মানে, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, 1 2 3 4, 4 ভাগে 3 ভাগ গেছে। তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি তে গেছে। হ্যাঁ, ডি থেকে আবার এতে আসা নাই। তাহলে 4 ভাগের 3 ভাগ। এখানে আমরা 4 ভাগের 3 ভাগকে যদি আমি এটাকে ব্যাসার্ধ ধরি, তাহলে আমি এখান থেকে শুরু করি, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে 3 ভাগ, অর্থাৎ ঘুরে এই পর্যন্ত আসছে। তাহলে এখানে আমি দাগ দিলাম, অর্থাৎ দেখো এতটুকু ঘুরে আমার এই পর্যন্ত আসছে। তাহলে এটাকে আমি মার্কিং করব। ওকে, তারপর কি আছে? 20 মিটার ব্যাসার্ধ। এখানে আমার ব্যাসার্ধটা দেওয়া আছে 20 মিটার। তাহলে 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর একটি বালক 3/4 অংশ ঘুরে আসছে। এখানে সরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সরণ জানি কি, যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। এটা হলো আদি, এটা শেষ অবস্থান, তাহলে সরলরেখার দূরত্ব বের করে দিলাম। আমরা জানি এটা যদি ব্যাসার্ধ 20 মিটার হয়, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও কি হবে? 20 মিটারই হবে। তাহলে আমার এটাকে ভূমি আর এটাকে আমি লম্ব ধরতেছি, যেটাকে জানতে হবে। তাহলে এটা অতিভুজের মতো লাগতেছে, তাহলে আমি এটা অবশ্যই বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা অতিভুজ সমান জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু 400 প্লাস 400 800 হয়।
তাহলে রুট ওভার 800 সমান রুট ওভার 800 আসে 28.28 28.28 এটা আসে 28.28 মিটার। এটা হলো সরণ। কি দেওয়া আছে? হ্যাঁ ঠিক আছে উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, উদ্দীপকের ঘটনাটিতে ছেলেটির বেগ নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, পর্যায়বৃত্ত গতি নির্দেশ করে না। এখানে 3 নম্বর অপশনটা ভুল, পর্যায়বৃত্ত গতি নির্দেশ করে না। সুতরাং একটা অপশন বাদ গেল, বাকি থেকে দুইটা। এখানে দ্রুতি নির্দেশ করে মানে সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হইতেছে, অবস্থানের পরিবর্তন হইতেছে। হ্যাঁ এটা ঠিক আছে। বেগ নির্দেশ করে, অবশ্যই একটা বেগ আছে, সে একটা বৃত্তাকার মাঠে যখন ঘুরতেছে বা প্রতিনিয়ত তার বেগটা অবশ্যই পরিবর্তন হইতেছে। তাহলে 1 আর 2 হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে প্রথমে একটা কথা বলে রাখি তোমাদের যে তোমাদের বিভিন্ন রাশির মাত্রা অনেক সময় এমসিকিউতে চলে আসে, যে এই রাশির মাত্রা কি, এই রাশির মাত্রা কি, বা এটা মৌলিক রাশি কিনা, এটা যৌগিক রাশি কিনা, বা এটা স্কেলার রাশি কিনা, এটা ভেক্টর রাশি কিনা। তো এগুলো আমি এমসিকিউ তোমাদের এই ধরনের এমসিকিউ গুলো আমি এখানে আলোচনা করলাম না, কারণ আমার কাছে মনে হয় এগুলো খুবই সহজ। জ্ঞানমূলক যেহেতু তোমরা নিজেরাই করে নিতে পারবে, এখানে যেগুলো সলভ করে দেওয়ার মতো বা যেগুলো ম্যাথটাই সেগুলো বা বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো তোমাদের আমি শুধু বলে দিতেছি যেগুলো তোমাদের পড়া দরকার, তোমরা পড়ে নিও এগুলো, যে কোন রাশির মাত্রা কি। আমি চেষ্টা করবো এটার একটা ফটো বা স্ক্রিনশট দিয়ে দেওয়ার জন্য। আমার কাছে নোটস আছে। তো এই মাত্রাগুলো আবার পরন্ত বস্তুর 3টা সূত্র আছে, এই 3টা সূত্র তোমাকে অবশ্যই ঠোঁটস্থ করতে হবে, ভালো করে বুঝতে হবে। এটা থেকে অনেক সময় এমসিকিউ চলে আসে। আর একটা কথা শুরুতে বলি নাই, সেটা হলো যে আমি অ্যানালাইজ করে দেখুন, তোমার প্রথম অধ্যায় থেকে তোমার একটা এমসিকিউ আসে বা নাও আসতে পারে, বাকি 6টা অধ্যায় তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 6টা অধ্যায় থেকে তোমার উপর এমসিকিউ আসবেই। ধরে নিতে পারো 3টে 4টে বা 5টা প্রতি অধ্যায় থেকে। আমি যদি গড় করি তাহলে 4টে করে এমসিকিউ তুমি প্রতি অধ্যায় থেকে পাইতেছো, অর্থাৎ বাকি 6টা থেকে। তাই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো খেয়াল করো, পরবর্তী এমসিকিউটি রয়েছে, সমত্বরণে চলন্ত বস্তুর লেখ নিচের কোনটি? এখানে দেখো বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে। বেগ বনাম সময়ের লেখচিত্রে মূল বিন্দুগামী যে সরলরেখাটি হয় সেটাই সমত্বরণ নির্দেশ করে। খুবই মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলো ফলো করবে। আমি এখানে বেশ কয়েকটা পাইছি এরকম, তো আমি তোমাদের দু একটা এখানে সলভ করে দিব। তো বেগ বনাম সময় লেখচিত্রে মূল বিন্দুগামী সরলরেখাটাই সমত্বরণ নির্দেশ করে। এটা পরে গিয়েও তোমরা পাবে। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি সুষম ত্বরণের গ্রাফ? এখানে পরের যে গ্রাফগুলো আছে, দুইটা দেওয়া আছে বেগ বনাম সময়। বেগ বনাম সময়ের দুইটা গ্রাফের একটাও সুষম ত্বরণ নির্দেশ করে না। আমরা জানি যদি মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে সুষম ত্বরণ হবে। আর বাকি দুইটা গ্রাফ আছে যে সরণ বনাম সময়ের। সরণ বনাম সময়ের ক্ষেত্রে আমরা তোমরা পরন্ত বস্তুর সূত্র থেকে জানবে যে সময়ের বর্গের সমানুপাতিক হলো সরণ। সরণ হলো সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময়ের বর্গ অনুযায়ী সময়টা সরণ বাড়তে থাকবে। তাহলে সঠিক উত্তর হলো ঘ নাম্বার। এটা তোমাদের সূত্র থেকেও ভেঙে দেখালে ভালো করে বুঝবা যে কেন এরকম হলো। সরণ বনাম সময়ের লেখচিত্রটা যে আমরা পরন্ত বস্তুর সূত্র থেকে জানি যে এস সমানুপাতিক টি স্কয়ার। দেখো কিভাবে হলো, যে এস ইকুয়ালটা আমরা জানি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে আমার আদিবেগ যদি শূন্য হয় তাহলে এখানে পুরো মানটা আমার শূন্য হয়ে যাবে। তাহলে এখানে এস ইকুয়ালটা আমার থাকবে হাফ এ টি স্কয়ার। এখানে দেখো, এখানে হাফ এ টি স্কয়ারের মধ্যে আমার এই যে ত্বরণটা দেওয়া আছে এটা হলো আমার ধ্রুবমান। ত্বরণটা কি হবে আমার? ধ্রুবমান। তাহলে ত্বরণটা ধ্রুবমান হওয়ার কারণে এই মানটুকু চলে যাবে। তাহলে এখানে a/2 হয়, a/2টা এখানে ধ্রুবমান বেঁধে এটাকে আমি সাইড করে দেবো। তো s সমানুপাতিক, এই সমান বা সমানুপাতিক চিহ্ন একই অর্থ প্রকাশ করে। তো s সমানুপাতিক, তাহলে কি থাকলো দেখো টি স্কয়ার। তাহলে বুঝতে পারছো এটা কিভাবে আসলো, কই থেকে আসলো। প্রশ্নটি দেখো, একটা ছক দেওয়া আছে, দুইটা বুলেট পি এবং কিউ, দুইটা বুলেটের আদিবেগ দেওয়া আছে এবং বুলেটের সরণ দেওয়া আছে। তো বোঝা যাচ্ছে বুলেট দুইটা একই বস্তুকে লক্ষ্য করে বা একই দিকে নিক্ষেপ করা হয়েছে। প্রথম প্রশ্ন বলছে কিউ এর মন্দন কত? এখানে কিউ এর ক্ষেত্রে দেখো আদিবেগ দেওয়া আছে এবং বুলেটের সরণ দেওয়া আছে, এবং আমরা জানি যে নিঃসন্দেহে বুলেটের শেষ বেগ কি হয়? 0 হয়, কারণ বুলেটটা যখন কোনো কিছু লক্ষ্য করে ছোড়া হয় তখন সেটা অবশ্যই শেষে গিয়ে কি হবে? থেমে যাবে, অর্থাৎ শেষ বেগ হবে 0। তাহলে এখান থেকে আমরা বুলেটের কি বের করতে বলছে? যে মন্দন বের করতে বলছে। পারবো কিনা দেখো, এই সূত্র থেকে দেখো
আমরা বুলেটের ক্ষেত্রে যেহেতু বন্ধন হয় সেহেতু সূত্রটি হবে ইউ স্কয়ার মাইনাস 2as, ইউ স্কয়ার মাইনাস 2as। তাহলে আদিবেগ হবে সর্বোচ্চ। আদিবেগ দেওয়া আছে, আদিবেগ হ্যাঁ দেওয়া আছে, কিউ বস্তু আদিবেগ দেওয়া আছে 200 আর শেষ বেগ হবে 0। তাহলে 200 স্কয়ার হবে এখানে মাইনাস 2as। আমি এটাকে কনভার্ট করে ফেলি, 2as ইকুয়াল টু 200 কে স্কয়ার করলে পরে 40,000 হয়, আর 0 তো থাকলোই না। বা এখান থেকে যেহেতু আমার a বের করতে হবে তো আমাকে এটা সাইডে রাখলাম, এখানে 2 ইনটু উপরে থাকলো 40,000 এবং নিচে 2 ইনটু s এর মান দেওয়া আছে আমার কত, সরণটা দেওয়া আছে দ্বিতীয় অর্থাৎ কিউ বুলেটের জন্য সরণ আছে 50 মিলিমিটার। এই 50 মিলিমিটারকে আমি আমার মিটার বানায় নিতে হবে। 50 মিলিমিটারকে মিটার বানাইতে হলে আমরা জানি যে 1000 মিলিমিটারে 1 মিটার। তাহলে এটাকে 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.05 মিটার হবে। তাহলে 2 ইনটু 0.05 এটা হলো সরণ। এবার ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে 4 একটা 2টা 3টা 4টা 5টা এটা আসবে। তো এটাকে আমি ভাঙায় এখানে যেহেতু আনসার বৈজ্ঞানিক আকারে আসছে তো আমাকে সংখ্যা পদ্ধতির বৈজ্ঞানিক রূপে লিখতে হবে। তাহলে 4 ইনটু যে কয়টা শূন্য আছে 10 এর উপরে ওইটা সংখ্যা আকারে বসাই দেব। তাহলে 4 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হবে আনসার। দেখো তো আছে কি, হ্যাঁ কোন নাম্বারটাই সঠিক উত্তর। এরপরে বলছে বুলেটের ক্ষেত্রে এক নম্বরে বলছে x এর মান 180 মিটার পার সেকেন্ড। x এর মান বলতে এখানে p বুলেটের আদিবেগকে নির্দেশ করছে। তাহলে আমাদের p বুলেটের আদিবেগ বের করতে বলছে। কিভাবে বের করব দেখো, আগে ওই সূত্রটাই প্রয়োগ করে আমরা বের করতে পারি 2as। এখানে সরণ দেওয়া আছে বুলেটের, বুলেটের সরণ দেওয়া আছে 40.5 মিলিমিটার। এটাকে আমাকে ঠিক আগের মতোই মিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিটার প্রকাশ করার জন্য আমি 1000 দিয়ে ভাগ করতে পারি, 1000 মিলিমিটারে 1 মিটার। তাহলে 1000 দিয়ে ভাগ করলে 1 2 3 তাহলে 0.0405 মিটার। এটা আসবে আমার সরণ। এবার দেখি আমরা এখান থেকে কিভাবে বের করব। আমরা u স্কয়ার ইকুয়াল টু, আমার শেষ বেগ যেহেতু 0 হবে তাই এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, 2as ইকুয়াল টু 2 ইনটু আমরা এর মান জানি যেটা পাইছিলাম 4 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু আমরা s এর মান পেলাম 0.0405 মিটার। ক্যালকুলেশন করো দেখো কি আসে, ক্যালকুলেশন করে 0.0405 ইকুয়াল টু 32400 আসে, 32400। এখানে শেষ নয়, কারণ এখানে দেখো ইউর উপর স্কয়ার আছে। তো ইউর উপর এই স্কয়ারটা আমাকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে আমাকে বর্গমূল করতে হবে। তাহলে এটা বর্গমূল করলে কি আসে, ক্যালকুলেটর চাপতে দেখো কি আসে, যা আসবে সেটাই 180। হ্যাঁ ঠিক আছে, তাহলে এক নম্বরের সঙ্গে আমাদের উত্তরটা মিলে যাইতেছে, তার মানে এক নম্বর অপশনটা সঠিক। এরপরে আছে পি ও কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে। এটা তো নিঃসন্দেহেই তাই, যেহেতু আমরা একই মাধ্যমে একই দিকে একই বস্তুকে লক্ষ্য করে বুলেট নিক্ষেপ করতেছি, তাই পি বুলেট যে পরিমাণ বাধা বা যে বাধাটা অনুভব করবে কিউ বুলেটও সেই একই বাধা অনুভব করবে, সেটা জল পানি আগুন যাই হোক। 3 নম্বর অপশনে আছে পি ও কিউ একই সময়ে থামবে। এটা সম্ভব নয়, কারণ আমাদের দুইটার আদিবেগ দেখো আলাদা বের হয়েছে। কিউ এর আদিবেগ দেওয়া আছে 200 এবং আমাদের পি বুলেটের আদিবেগ বের হয়েছে 180 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটার আদিবেগ যেহেতু আলাদা তাই দুইটা বুলেট একসঙ্গে কখনোই থামতে পারে না, আগে পরে হবে। তাই উত্তর সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নটি দেখো, দূরত্ব ওপি এর মান কত মিটার। দূরত্ব এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে চিত্রে বেগ বনাম সময় একটা লেখচিত্র দেওয়া আছে। তো এখানে ওপি এর মান কত বের করতে বলছে, এখানে দূরত্ব বের করতে বলছে। তাহলে আমার বেগ দেওয়া আছে 5 এবং সময় দেওয়া আছে 10 সেকেন্ড। তো আমরা জানি is equal to u plus v by 2 into t। তো আমার আদিবেগ এখানে দেওয়া আছে 5, সরি আদিবেগ হবে এখানে 0, শেষ বেগ দেওয়া আছে 5। তাহলে 0 প্লাস 5 বাই 2 ইনটু আমার সময় দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে 5 কে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 2.5 ইনটু 10 হবে টোটাল 25 মিটার। দেখো তো উত্তর মিলে কিনা।
হ্যাঁ আনসার ঠিক আছে 25। পরের প্রশ্নটি দেখো ওই একই লেখচিত্র থেকে। উপরের চিত্রে 1 নম্বর অপশনে আছে ওপি ও পিকিউ তে গাড়ির সমত্বরণ বিদ্যমান। ওপি এবং পিকিউ তে গাড়ির সমত্বরণ বিদ্যমান না, প্রথম অপশনটি ভুল। কারণ এখানে দেখো পিকিউ তে সমবেগ নির্দেশ করতেছে, কারণ বেগ বনাম সময় লেখচিত্রে মূল বিন্দুগামী সরল রেখাটি সমত্বরণ নির্দেশ করে, তাই পিকিউটি সমবেগ নির্দেশ করতেছে এবং ওপি রেখা এখানে সমত্বরণ নির্দেশ করতেছে, তাই প্রথম অপশনটা যেহেতু ভুল। পরের দুইটা দেখি। পি আর বিন্দুতে গাড়ির বেগের পরিবর্তন সমান। পি আর বিন্দুতে গাড়ির বেগের পরিবর্তন সমান। এরপরে বলছে দূরত্ব পি কিউ সমান 50 মিটার। আমার প্রথম অপশনটা যেহেতু ভুল আছে, মাঝে মধ্যে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবা, যে আমার পরবর্তী দুইটা অবশ্যই ঠিক আছে। এখানে আমাদের 3 নম্বর অপশনটা একটু যাচাই করে দেখা দরকার যে দূরত্ব পি কিউ সমান 50 মিটার আসলে বের হয় কিনা। তাহলে আমরা বের করে দেখি। আমরা দূরত্ব পি কিউ কিভাবে বের করব? পি কিউ তে আমাদের সমবেগ নির্দেশ করতেছে, তাই পি কিউ তে আমাদের বেগ আছে 5, আর এখানে আমরা জানি s vt, তাই v যেহেতু আমাদের 5 আছে, তাই আমাদের t দেখতে হবে যে 10 থেকে 20 সেকেন্ড। p এবং q 10 থেকে 20 সেকেন্ড, তাহলে 20 থেকে 10 বাদ দিলে থাকে 10 সেকেন্ড, আমার সময় হবে এখানে 10 সেকেন্ড, তাহলে 50 মিটার। তাহলে হ্যাঁ 3 নাম্বারটাও ঠিক আছে, তাহলে 2 3 হবে সঠিক উত্তর। প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত? এখানে আরেকটা লেখচিত্র দেওয়া আছে বেগ বনাম সময়ের। প্রথম 5 সেকেন্ডে বলছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ এখানে ত্বরণ বের করতে বলছে। তখন আমরা ত্বরণ সমান কি জানি দেখো, এখানে এই অংশের জন্য যে প্রথম 5 সেকেন্ডে যে শেষ বেগ হচ্ছে সেটা হলো 10, তাহলে আমার আদি বেগ এখানে 0 দেওয়া আছে। আমরা জানি ইউ v ইউ, তাহলে 10 0 বাই t হবে এখানে। তাহলে আমরা t এর মান কি পাইতেছি এখান থেকে? আমরা t এর মান পাইতেছি 5 সেকেন্ড, তাহলে t এর মান পাইতেছি আমরা এখানে 5 সেকেন্ড, তাহলে 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ আনসার সঠিক। চিত্রে এ এবং সি তে ত্বরণের মান অসমান। এ এবং সি তে অবশ্যই ত্বরণের মান অসমান হবে, এটা করে দেখার কিছু নাই, কারণ দেখো আমাদের ত্বরণ কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে। অর্থাৎ এখানে আমার আদি বেগ এই অংশে ছিল 0 এবং শেষ বেগ হয়েছে 10, তো এখানে যে ত্বরণটা হবে সি অংশে আদি বেগ হলো 10, শেষ বেগ হলো 20, তাহলে বেগ যেহেতু বেড়ে গেছে সেখানে ত্বরণের মান অবশ্যই বেশি হবে এই অংশের তুলনায়, তাই এ এবং সি এর মধ্যে ত্বরণ কম বেশি হবেই। প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 125 মিটার। দেখো প্রথম 5 সেকেন্ডেরটা আলাদা বের করতে হবে, পরবর্তী 10 সেকেন্ডেরটা আলাদা বের করতে হবে। প্রথম 5 সেকেন্ডটা মূল বিন্দুগামী সরল রেখা নির্দেশ করতেছে, তাই প্রথম 5 সেকেন্ডে আমরা s u v/2 * t এটা জানি। তাহলে এখানে আমার আদি বেগ হবে 0, শেষ বেগ দেওয়া আছে আমার প্রথম 5 সেকেন্ডে শেষ বেগ হইছে 10 ভাগ 2 বাই t হবে এখানে 5 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা করি 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 5 5 আর 25 মিটার, এটা আমরা এই অংশটা পেলাম। এবার যদি s বি অংশটা বের করি, এস বি অংশে দেখো সম বেগে গেছে, তাহলে সমবেগের ক্ষেত্রে আমার এই অংশের শেষ বেগ ছিল 10, এই অংশের শেষ বেগ যদি 10 হয়, এটা সমবেগে চলছে, মানে সমবেগের ক্ষেত্রে আমরা জানি ভিটি, তাহলে ভি পেলাম 10 এবং টি হবে 15 সেকেন্ড থেকে 5 সেকেন্ড বাদ দিলে হয় 10 সেকেন্ড, তাহলে আমার টি হবে 10 সেকেন্ড, 10 10 এ 100, এই 100 আর 25 যোগ করলে পরে আমরা পাই 125 মিটার। ওকে, তাহলে 125 মিটার, হ্যাঁ এটাও ঠিক আছে। প্রথম 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হইছে 125 মিটার। 3 নম্বরে বস্তুটির শেষ বেগ আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 3 নম্বরে বস্তুটির শেষ বেগ বলছে 10 মিটার পার সেকেন্ড। এখানে দেখো করার দরকারই নাই, চিত্র থেকে দেখা যাচ্ছে যে বস্তুটি শেষ গন্তব্য হইছে 30তম সেকেন্ডে, এবং 30তম সেকেন্ডে অর্থাৎ ডি অংশের যে শেষ বিন্দুটা রয়েছে সেই বিন্দুটা 10 মিটার পার সেকেন্ড বরাবর রয়েছে, তাই এখানে বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন 3টাই সঠিক, উত্তর হবে 1 2 3। দেখো স্থির অবস্থার মধ্যে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ সময়ের বর্গমূলের সমানুপাতিক সরণের বর্গমূলের সমানুপাতিক সময়ের বর্গের সমানুপাতিক সরণের বর্গের সমানুপাতিক। এটা আমাদেরকে একটু করে দেখতে হবে, যেহেতু সরণ এবং সময়ের বর্গমূল বা বর্গের সমানুপাতিকের কথা বলছে, তো এখানে আমাদের একটা সূত্রের মাথায় আসে, তো সেটা আমরা একটু দেখি ভাইকে কি আসে।
তো এখানে দেখো এই সূত্রটাকে যদি আমরা ভাঙি যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এখানে বলছে স্থির অবস্থানের কথা, তাহলে স্থির অবস্থানের ক্ষেত্রে u হয়ে যাবে 0। তাহলে এখানে v স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস 2as, এখানে 2a টা ধ্রুবক হিসেবে এখানে বাদ যাবে, তাহলে ধ্রুবক সাইড হয়ে যাবে। এখানে v স্কয়ার ইকুয়াল টু তাহলে শুধু s থাকতেছে, এই সমান চিহ্নটাকে আমরা সমানুপাতিক দিয়ে এখানে এইভাবে লিখতে পারি, এবং এই স্কয়ারটাকে তুলে দেওয়ার জন্য আমরা উভয় পাশে বর্গমূল করতে পারি। তাহলে বর্গমূল করলে এখান থেকে স্কয়ার উঠে যাবে এবং এখানে বর্গমূল চিহ্ন চলে আসবে, তাহলে আলটিমেটলি দাঁড়াবে v ইকুয়াল টু রুট ওভার s। তাহলে আমাদের কথা ঠিক আছে। এখানে গড় বেগের ক্ষেত্রে আমরা নিচের কোনটি সঠিক হবে? প্রথমে ক নম্বর অপশনে আছে v ইকুয়াল টু vt প্লাস হাফ এটি, এখানে ut প্লাস হাফ এটি স্কয়ার হয়, তাহলে স্কয়ার যেহেতু নাই তার মানে এটা সমীকরণ ভুল দেওয়া আছে। খ নম্বর সমীকরণটি এটাও ভুল দেওয়া আছে, ছোট ক নম্বর সমীকরণ এইটাও ভুল দেওয়া আছে। আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে বড় ঘ নম্বর সমীকরণটি দেওয়া আছে v ইকুয়াল টু u প্লাস হাফ এটি। এখানে এটা দেখো কিভাবে আমরা সলভ করব যে গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। আমরা জানি গড় বেগের ক্ষেত্রে বেগ সমান আদি বেগ এবং শেষ বেগ, আদি বেগ এবং শেষ বেগ যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হলো আমার গড় বেগ। তাহলে গড় বেগ সমান u প্লাস v বাই, এরপরে আমরা আরেকটা বেগের সূত্র জানি যে v ইকুয়াল টু u প্লাস at। তো এইখান থেকে যদি আমরা যাই যে গড় বেগ কিভাবে বের করব, এখানে u প্লাস v এর জায়গায় আমরা এই মানটুকু বসায় দিতে পারি, তাহলে এই v সমান u প্লাস at। তাহলে এখানে u প্লাস u দুইটা u হয়ে গেল, এখানে দুইটা u প্লাস at, এখানে নিচে 2, এখানে t। এখানে দেখো ভাঙলে কি আসে, এটা সাইডে করতেছি হয়তো দেখা যাবে না, এটা যদি করি সমান সমান এখানে 2u বাই 2 প্লাস 80 বাই 2, এইভাবে লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এরপরে দেখো এখান থেকে আমি 2 কিন্তু কেটে দিতে পারি, তাহলে u প্লাস এবং 80 বাই 2, বাইটাকে আমি ভাঙে হাফ 80 ও লিখতে পারি। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াইলো যে গড় বেগ সমান ut প্লাস হাফ u প্লাস হাফ 80। তাহলে এটা ঘ নাম্বার অপশনের সঙ্গে মিলে যাইতেছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নটি। খেয়াল করো v ইকুয়াল টু u প্লাস 80 সমীকরণে 80 এর মাত্রা কোনটি? এখানে 80 এর মাত্রা বলতে আমার a দ্বারা ত্বরণ নির্দেশ করতেছে এবং t দ্বারা সময় নির্দেশ করতেছে, তাই ত্বরণ এবং সময়ের যে মাত্রা আছে দুইটার গুণফলই হবে 80 এর মাত্রার গুণফল। এখন আমরা ত্বরণের মাত্রা বলতে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা, আমরা বেগের মাত্রা জানি l পার t বাই সময়ের মাত্রা হলো বড় হাতের t, এটা হলো আমাদের ত্বরণের মাত্রা, এটা ইনটু আমাদের সময়ের মাত্রা হলো বড় হাতের t। তাহলে এটা যদি আমি কাইটা দিই তাহলে আমার উপরে যেটা থাকে l পার t, এটা হলো a ইনটু t এর মাত্রা l পার t, এটাই আমাদের आंसर। পরবর্তী প্রশ্নটি দেখো, নিচের কোনটি সঠিক? এখানে সমীকরণ দেওয়া আছে চারটা সমীকরণের মধ্যে কোন নম্বরে আছে v ইকুয়াল টু st, এটা হবে না, আমরা জানি s ইকুয়াল টু vt, সুতরাং v ইকুয়াল টু s বাই t হবে। খ নম্বরে আছে s ইকুয়াল টু ut প্লাস হাফ at, আমরা জানি হাফ at স্কয়ার, সুতরাং এটাও ভুল। এবং ছোট গ নম্বরে v স্কয়ার ইকুয়াল টু 2as, বড় গ নম্বরে t ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু s, এটা হবে না, কারণ আমরা জানি s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t, তো এটাও ভুল দেওয়া আছে। তার মানে ইনডিরেক্টলি দেখতে গেলে গ নাম্বারটাই সঠিক উত্তর। এখন গ নাম্বারটা যে সঠিক এটা একটু যাচাই করে দেখি কিভাবে সঠিক উত্তর। এখানে বলছে v স্কয়ার ইকুয়াল টু 2as দেওয়া আছে, আমরা জানি স্থির অবস্থান হলে পরে, যদি স্থির অবস্থান হয় তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এই সূত্রে u এর মানটা 0 হয়ে যায়। স্থির অবস্থান হলে পরে u কি হয়ে যায়, এখানে 0 হয়ে যায়, তাই v স্কয়ার ইকুয়াল টু সরাসরি আমরা 2as এটা লিখতে পারি। তাহলে সঠিক উত্তর হবে গ নাম্বার। প্রশ্নটি দেখো, যদি বেগের পরিবর্তন না হয় u ইকুয়াল টু v, তাহলে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে বলছে যদি বেগের পরিবর্তন না হয়, অর্থাৎ এখানে a নাই, বেগের পরিবর্তন হয় না মানে কি এখানে ত্বরণ নাই, তাহলে ত্বরণহীন সূত্র এখানে কোনটা কোনটা হবে দেখো, এক নাম্বারটা তো হবেই না, তার মানে এখানে বোঝা যাইতেছে 2 এবং 3 হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটি কত উপরে উঠবে? এইখানে একটা দুটো প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলবো যে এখন যেগুলো সলভ করে দিব, কারণ এই প্রশ্নগুলো দেখো কেন ইম্পর্টেন্ট।
কিভাবে সলভ করবে দেখো। প্রশ্নে তোমাদের কোনো ইনফরমেশন নেই বললেই চলে। 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে খাড়া উপরের দিকে ছোড়া হলে বলটি কত উপরে উঠবে। এখানে তোমাকে বের করতে বলছে যে এইচ, সর্বোচ্চ কত উচ্চতা উঠবে মানে এইচ বের করতে বলছে। আর তোমার ইনফরমেশন দেওয়া আছে ইউ, ইউ সমান দেওয়া আছে 144 কিলোমিটার পার আওয়ার, এটা দেওয়া আছে। শুধুমাত্র আদিবেগ দেওয়া আছে, তাহলে তোমাকে বের করতে হবে এইচ। এখন আমরা এইচ এর যতগুলো সূত্র জানি, হয়তো আমাকে এইচ জানতে হবে, নয়তো আমাকে টি জানতে হবে। এখানে কিন্তু কোনোটাই দেওয়া নাই, এখানে কোনোটাই দেওয়া নাই। এখানে আমাকে এইচ বের করতে হলে টি অবশ্যই জানতেই হবে। তাহলে টি যেহেতু দেওয়া নাই, তাহলে কিভাবে বের করবো দেখো। এখানে একটা শর্ট সূত্র আছে যেটা দিয়ে এমসি কোডটা সলভ করতে পারো। সূত্রটা হলো যে h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, is equal to u square by 2g। এটা এবার কই থেকে আসলো প্রশ্ন হলো এটা। তাহলে দেখো এটা একটু ভাঙে দেখায়, v square equal to u square minus 2gh। এটা হলো নিক্ষিপ্ত বস্তুর সূত্র, এটা নিক্ষিপ্ত বস্তুর সূত্র, v square equal to u square minus 2gh। এবার এখান থেকে দেখো এটা আসবে, বা এখানে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ সবসময় শূন্য হয়। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ কি হয়? সবসময় শূন্য হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে u স্কয়ার মাইনাস 2gh বা 2gh ইকুয়াল টু u স্কয়ার, বা h ইকুয়াল টু u স্কয়ার বাই 2g। তাহলে দেখছো কই থেকে আসলো এটা। এইখানে শুধু এখন তোমাদের কাজ হলো একটাই, যে মান বসাই দিও। তাহলে আমার দেওয়া আছে আদিবেগ 144 কিলোমিটার পার আওয়ার। এটাকে আগে প্রথমে আমরা মিটার পার সেকেন্ডে ভাঙাই নিই। তাহলে 144 ইনটু 1000, এটা কিলোমিটার থেকে মিটার বানাইলাম। এবার ঘন্টার জন্য আমরা জানি 1 ঘন্টায় 3600 সেকেন্ড। এবার এই ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো এখানে উত্তর যা আসবে সেটা এখানে বসাই দিবা এবং স্কয়ার হবে। এবং নিচে 2 ইনটু 9.8 ক্যালকুলেশন করে দেখো কি আসে এখানে। 100 নিচে 40, এখানে আসবে কত? 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমার উপরে 40 হবে স্কয়ার। তাহলে এবার এটা ক্যালকুলেশন করে দেখো কি আসে। এটি 1.63 মিটার, অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ 81.63 মিটার উচ্চতায় উঠবে। এটাই হবে সঠিক উত্তর। দেখো তো আছে কিনা অপশনে। হ্যাঁ, গ নাম্বার সঠিক উত্তর। এরপরে আরেকটা প্রশ্ন আছে দেখো, যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময়ে শূন্য থাকে। এখানে প্রশ্নটা ভালো করে বুঝো। দেখো একটি বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে নিক্ষেপ করছে, এখানে শুধুমাত্র আদিবেগ দেওয়া আছে এবং তোমাকে বের করতে বলছে যে বস্তুটি কত সময় শূন্য থাকবে। এখানে শূন্য থাকবে মানে বস্তুটা আমি যখন নিক্ষেপ করব তখন একবার বস্তুটা উপরের দিকে যাবে, পরবর্তীতে বস্তুটার বেগ স্থির হয়ে যাবে, অর্থাৎ শেষ বেগ শূন্য হবে। তারপরে কিন্তু বস্তুটা আবার ভূমিতে ফিরে আসবে। তাই বস্তুর বিচরণ কাল হয় 2 ইনটু টি, অর্থাৎ একবার সময় যাওয়ার সময় আবার সেটা আসার সময়। তাই এখানে আমরা আরেকটা শর্টকাট সূত্র জানি এখানে এটা সলভ করার জন্য, যেখানে তোমার শুধুমাত্র আদিবেগ দেওয়া আছে আর কিছু দেওয়া নাই। তো এখান থেকে তুমি যে কতটুকু সময় শূন্য থাকবে বের করবে কিভাবে। তাহলে t ইকুয়াল টু এখানে 2u বাই g, আগের সূত্রটা এবং এই সূত্রটা ভালো করে বুঝে নাও, প্রয়োজনে সম্পূর্ণটা বিস্তারিত আমি যেভাবে বুঝাইলাম লিখে নাও। তাহলে যেখানে কিছু দেওয়া নাই, শুধু আদিবেগ দেওয়া আছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, সেখানে কিভাবে সময় বের করবে দেখো এইভাবে। এখানে আগে প্রথমে আমরা মান বসাই দিব, যে 2 ইনটু আমার ইউ দেওয়া আছে 49 মিটার পার সেকেন্ড, আর আমরা জি এর মান জানি 9.8। তাহলে এটা ক্যালকুলেশন করব দেখো কত আসে। এটা ক্যালকুলেশন কত আসে 2 ইনটু 49 বাই 9.8, আচ্ছা ভাই তাহলে এটা 10 সেকেন্ড শূন্য থাকবে। এখন কথা হলো এটা আমরা কোথা থেকে পেলাম। এখন কথা হলো যে এই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম। তো এই সূত্রটা আমরা যেখান থেকে পাইছি, আমরা জানি v ইকুয়াল টু u মাইনাস gt। এটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, v ইকুয়াল টু u মাইনাস gt। এখান থেকে আমাকে t বের করতে হবে। তাহলে gt টা এই পাশে নিয়ে আসি, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। তাহলে gt ইকুয়াল টু u মাইনাস v। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর শেষ বেগ হয় 0, তাই শেষ বেগ 0 হলে আমরা v টা সরাই দিলাম, তুলে দিলাম বা বের করে দিলাম। তো এইখানে আমি যদি t এই পাশে রাখি তাহলে u বাই g। এখন কথা হলো 2 কেন হলো।
তুমি এই সূত্রটা দিয়েও বের করতে পারবে। কখন? যখন বলবে যে বস্তুটা কত সময় উপরে উঠছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে। কিন্তু এখানে প্রশ্নে বলছে যে বস্তুটা সর্বোচ্চ কত সময় শূন্যে থাকছে, অর্থাৎ শূন্যে থাকছে মানে বস্তুটা একবার এই দূরত্বে একবার গেছে উপরের দিকে আবার নিচের দিকে আসছে, এটা কিন্তু ভূমি। তো এখান থেকে বস্তুটা গেছে একবার আসছে একবার, এই জন্য কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যে মানটা আসবে এখানে 2 বসাই দিলে পরে এটা যে কতটুকু সময় শূন্যে থাকছে, তাহলে বোঝা গেল। আর যদি আমাকে শুধু বলে যে বস্তুটা সর্বোচ্চ কত সময় উপরে উঠবে, তাহলে আমার সূত্র হলো T = U/G। আর যদি বলা যে কতটুকু সময় শূন্য থাকবে এই প্রশ্নের জন্য, তাহলে আমি 2 দিয়ে গুণ করলে যে 5 সেকেন্ড আসছিল 10 সেকেন্ড হয়ে গেছে। অর্থাৎ 5 সেকেন্ড উঠতে সময় লাগবে, আবার পরবর্তী 5 সেকেন্ড কি নিচে আসতে সময় লাগবে। টোটাল সময় হবে 10 সেকেন্ড। বলছে বিনা বাধায় পড়ন্ত বস্তু সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে। এখানে একটা সূত্র আছে, তোমাদের আগে সূত্রটার কথা বলে রাখি যে পড়ন্ত বস্তুর সূত্র এটা। পড়ন্ত বস্তুর সূত্রটা হলো যে h1/h2 যে সময়টা লাগবে সেটা হলো t1/t2। এখানে সূত্রটা ভালো করে লিখে নাও। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করা হয় যে একটা উচ্চতা যাইতে একটা সময় গেল, আবার পরবর্তী আরেকটা সময় কতটুকু উচ্চতায় পৌঁছাবে বা ওই উচ্চতায় পৌঁছাতে কতটুকু সময় লাগবে, যখন এরকম প্রশ্ন থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। h1/h2 t1/t2। h1/h2 t1/t2। এবার প্রশ্নটা দিয়ে খেয়াল করি। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার অর্থাৎ t1 হলো 5 এবং h1 হলো 50 পথ অতিক্রম করলে পরবর্তী 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগে, আমাকে t2 বের করতে বলছে। তাহলে দেখি আমরা কিভাবে t2 বের করব। এখানে t2 স্কয়ার ইনটু h1, অর্থাৎ এটার সঙ্গে এইভাবে গুণ হবে, এটার সঙ্গে এইভাবে, এটা এইভাবে করতে হবে। তাহলে আমরা t2 স্কয়ার এটা উপরে যাবে, এখানে গুণ হবে, তো এটা আসলে বাম পাশে এবং এটা হবে ডান পাশে। তাহলে t1 স্কয়ার ইনটু h2 কিভাবে আমরা করি, এখানে t2 স্কয়ার বাম পাশে থাকবে, এখানে এটা যায় ভাগ হবে। তাহলে t1 স্কয়ার h2 বাই h1, এখানে আমরা মান বসাই দেই। এখানে আমার t1 আছে 5, কিন্তু t1 এর উপর কিন্তু স্কয়ার আছে, তো 5 স্কয়ার ইনটু h2 আছে 72 এবং h1 দেওয়া আছে 50 মিটার। এবার এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। 34। কিন্তু এখানে দেখো আমরা কিন্তু t2 স্কয়ার আছে এখানে, তো এখানে স্কয়ার তুলে দেওয়ার জন্য এখানে বর্গমূল করতে হবে, উভয় পাশে বর্গমূল। তাহলে 34 এর বর্গমূল হবে 6, সময় হবে সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড ক নম্বর आंसर আছে? হ্যাঁ এটাই সঠিক উত্তর। ক নম্বর অপশন সঠিক উত্তর, 6 সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছ আমরা কিভাবে বের করলাম, এই সূত্রটা ভালো করে লিখে নাও, বুঝে নাও, কিভাবে সলভ করলাম নোট করে নাও। পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো বলছে g এর সমান বেগে, অর্থাৎ g মানে কি আমরা জানি আদর্শ মান 9.8, এই অভিকর্ষ ত্বরণের সমান বেগে খাড়া নিক্ষিপ্ত বস্তু পতিত হতে কত সময় নেবে। দেখো এখানে কিন্তু সে একই কথা বলছে যে g বেগে অর্থাৎ 9.8 বেগ নিয়ে আমি কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে সেটা যায় আবার ভূমিতে ফিরে আসতে কতটুকু সময় নেবে। তো আগে যে সূত্রটা আমরা ব্যবহার করছিলাম যে t = 2u/g, সেই সূত্রটাই হবে। কিন্তু এখানে প্রশ্নে আর একটু বোঝার বিষয় আছে। দেখো কি বলছে, g বেগ নিয়ে, এখানে আমরা ইন শর্ট সরাসরি आंसर দিয়ে দিতে পারি। g বেগ নিয়ে অর্থাৎ ভূমি আমাকে g বেগ নিয়ে কিন্তু আকর্ষণ করতেছে। তো আমি একটা বস্তুকে যদি 9.8 বেগে উপরের দিকে ছুঁড়ে মারি, প্রতি সেকেন্ডে আমার ভূমিও কিন্তু আমাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে টানতেছে। তাহলে বস্তুটা সর্বোচ্চ 1 সেকেন্ডে উপরে উঠতে পারবে, 9.8 মিটারই যেতে পারবে। পরবর্তী আবার 1 সেকেন্ডে আবার ভূমিতে ফিরে আসবে, তাহলে আমার বিচরণ হলো ইন টোটাল 2 সেকেন্ড। এটা করার দরকারই নেই। দেখো তো आंसर কি আছে। হ্যাঁ आंसरও 2 সেকেন্ডই আছে। যদি বিশ্বাস না হয় তাহলে দেখো আমরা করে দেখি। এখানে 2 ইনটু আমার আগে বলছে 9.8 আর আমার নিচে g এর মান হলো 9.8, তাহলে এটা দিলে 2 সেকেন্ড। তাহলে आंसर ঠিক আছে, উত্তর 2 সেকেন্ড। পরবর্তী প্রশ্নটি দেখো, একটি বস্তুকে g বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে উহা কত উপরে উঠবে। এক্ষেত্রে কিন্তু আমার h বের করতে বলছে, তাহলে আমরা h আগে যেভাবে বের করছিলাম এখনো সেইভাবে বের করব, অর্থাৎ ওই ছোট সূত্রটি দিয়ে। এখানে শুধু কি দেওয়া আছে, বলছে যে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারছে, বস্তুটি কি করছে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারছে এবং বস্তুটির
আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে g, অর্থাৎ 9.8 বেগে বস্তুটিকে উপরের দিকে ছুড়ে মারছে। তো আমার সূত্র হলো h = u স্কয়ার বাই 2 ইনটু g। তাহলে আমি h জানি যে 9.8, এটাকে আমাকে স্কয়ার করতে হবে, তারপর 2 ইনটু 9.8। এটাকে দেখো ক্যালকুলেশন করে কত আসে। 9.8 স্কয়ার হবে 9.8 স্কয়ার বাই 2.8, 4.9 আসে, তাহলে আসলে 4.9 মিটার হবে, যেহেতু আমরা উচ্চতা বের করতেছি। দেখো তো আনসার মিল আছে কিনা। হ্যাঁ, খ নম্বর হবে সঠিক উত্তর 4.9। শেষ, আর বেশিক্ষণ সময় নেব না। পরবর্তী প্রশ্নটি দেখো, মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ড পর সেটি কত দূরত্ব অতিক্রম করবে? ওই যে সেই একই সূত্র, h1 বাই h2 ইকুয়াল টু t1 স্কয়ার বাই t2 স্কয়ার। এখানে আমরা শুধু মান বসাই দেব, এখন বের করতে বলছে কি সেটা দেখি। 1 সেকেন্ডে 4 মিটার দূরত্ব যায়, 5 সেকেন্ড পর কত দূরত্ব যাবে, অর্থাৎ h2 বের করতে বলছে। তাহলে আমরা h2 টা বাম পাশে রাখি, h2 t1 স্কয়ার ইকুয়াল টু h1 t2 স্কয়ার, বা h2 টাকে এই পাশে রাখলাম, তাহলে t1 স্কয়ার নিচে চলে যাবে এবং উপরে h1 t2 স্কয়ার। এখানে যদি মান বসাই দেই, তাহলে h1 দেওয়া আছে 4 মিটার এবং t2 সময় দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডের এখানে স্কয়ার হবে, এবং নিচে t1 সময় দেওয়া আছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে যদি আমি স্কয়ার করি বা 100 করি, একই আসবে। ঠিক আছে, তাই এটা কোনো ভ্যালু না বললেই চলে। তাহলে 4 ইনটু 5 5 25, তাহলে 4 25 সমান 100, যেহেতু উচ্চতা বের করতেছে তাই মিটার। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে কত উচ্চতায় উঠবে? 100 মিটার উচ্চতায় উঠবে। আনসার হলো ঘ নাম্বার 100 মিটার। পরবর্তী প্রশ্নটি দেখো, বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো, এক নম্বরে দেওয়া আছে v1 বাই v2 ইকুয়াল টু t1 বাই t2। জি না, এটা হবে না। বিনা বাধায় পড়ন্ত বস্তুর সূত্র হলো আমার, পরেরটা দেওয়া আছে v1 বাই v2 ইকুয়াল টু h1 বাই h2, এইটাই ভুল দেওয়া আছে। তাহলে আমাদের 1 ও 3 সঠিক উত্তর হবে। 3 নম্বরে দেখো h1 বাই h2 ইকুয়াল টু t1 বাই t2 স্কয়ার, t1 স্কয়ার বাই t2 স্কয়ার, অর্থাৎ যেটা আমরা মাত্র করলাম পরন্ত বস্তুর সূত্র এটা। এবং 1 নম্বরে যেটা দেওয়া আছে এটা হলো বেগ এবং সময়ের ক্ষেত্রে, তাহলে 1 এবং 3 সঠিক, 2 নম্বরটা ভুল দেওয়া আছে। ব্যাস, তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে এখানেই শেষ করব, পরবর্তী অধ্যায় নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ক্লাসে। তো পুরো ক্লাসটা ভালোভাবে দেখে তোমরা নোট করে নিও, আর যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো বিষয়ে আরো ডিটেইলে ক্লাস দরকার পড়ে তোমরা কমেন্ট সেকশনে জানাও। বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ক্লাসগুলো। তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই শেষে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই।